নমস্কার, আমি সুঞ্জনা খামখেয়ালের পক্ষ থেকে। আজ আমাদের সঙ্গে আড্ডা দিতে রয়েছে সুদূর রায়গঞ্জ থেকে নীলোৎপল সরকার। নীলোৎপল সরকার এই কথাটা যখন, এই নামটা যখন বললাম, শুনে বেশ একটা ভারী, একটা গম্ভীর মানুষের কথা মনে হতে পারে, কিন্তু নীলোৎপল সরকারের পিছনে যে নামটা, সেই নামটা এবং ভীষণ প্রিয় নাম, সেটা হলো নীলুদা। নীলুদার সঙ্গে খামখেয়ালের কিন্তু একটা আত্মিক যোগাযোগ। নীলুদা মাস্টার মশাই, নীলুদা আমাদের দাদা, এবং নীলুদা অনেকের কাছে তাদের প্রিয় মাস্টার মশাই শুধু নয়, তাদের কাছে ওই নাটক্রাকারের গল্পটা শুনেছিলাম না, স্বপ্ন পূরণের এবং স্বপ্ন দেখানোর কারিগর। নীলুদা আজকে আমাদের সঙ্গে রয়েছেন একদম অন্য একটা রূপে। আজকে স্কুলের গল্প শুনবো না, আজকে শুনবো ডাক টিকিটের গল্প। আর সেই ডাক টিকিটগুলোকে যারা সংগ্রহ করে রাখেন, সেই মানুষগুলোর মধ্যে একটা অন্যতম নাম কিন্তু নীলোৎপল সরকার। এই যে যতটা বললাম, এতে আমি আশা করছি যথেষ্ট বিব্রত তোমাকে করতে পেরেছি। তো নীলুদা, স্বাগত খামখেয়ালে তোমাকে। কেমন লাগছে? বেশ এক্সাইটেড, মানে এরকম টাইপের কোনো অনুষ্ঠানে এর আগে আমি যাইনি। যতবার এক্সিবিশনে গেছি আমাদের কাজটা জমা দিয়ে লক করে দিয়ে চলে যাওয়া, ফলে মানে একদম সরাসরি যোগাযোগ এরকম কোনো অনুষ্ঠানে আমি কোনোদিন আসিনি। তো বেশ ভালো লাগছে। সবাই কে যে এখানে পার্টিসিপেন্ট, কে যে উদ্যোক্তা, সবাই মিলেমিশে এক এখানে। এটা একটা খুব সুন্দর জিনিস। আত্মিক যোগাযোগটা এখানে অনেক বেশি। নিজের বাড়ির মতনই সবকিছু, আলাদা করে কিছু মনে হওয়ার নেই যে ওরা আলাদা আমরা আলাদা। তো এইটাই সবচেয়ে বড় পাওনা এখানে খামখেয়াল থেকে। এরা অনেক ভালো ভালো জিনিসের উদ্যোক্তা, ফলে আমি কৃতজ্ঞ এরকম একটা জায়গায় আমি আসতে পেরে। তুমি বলো যে তোমার কাছে কি কালেকশন রয়েছে, তুমি কি কি নিয়ে এসেছো এবং আরো কি কি ভান্ডার তোমার কাছে রয়েছে? হ্যাঁ, মানে আমার সবচেয়ে যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে অর্কিডস। তো আমার মেইন কালেকশন হচ্ছে অর্কিডসের উপরে। তো তাছাড়া আসলে এই ফিলাটেলিস্টরা মানে এক রকমের পাগলের মতন আর কি, মানে হাঁটা বড়ই হতে থাকে। তো ফলে অর্কিডস তো অবশ্যই আমার একটা মেইন কালেকশন। তাছাড়াও সমস্ত কিছু, মানে A to Z যা পাই তাই খাই। আমি ছোট্ট একটুখানি কাটবো, অর্কিড মানে যে শুধু স্ট্যাম্পে অর্কিড তা কিন্তু নয়। নীলুদার একটা অর্কিডের বাগান রয়েছে এবং আমরা শুনেছি যে সেই বাগান দেখার জন্য 2 দিন স্পেন্ড করতে হবে, যেখানে নানান রকমের অর্কিড আসলে তুমি ফলিয়েছো, তাই তো? আসলে ওই যেহেতু অর্কিড নিয়ে ছোটবেলা থেকে কাজ করেছি বা জেনেছি, ফলে অর্কিড নিয়েই আমার কালেকশন মেইনলি। এছাড়া কালকে যেটা দেখালাম ওই বাংলাদেশে 71-এর সেই ইয়েটা আছে। তাছাড়া অনেক কিছু, মানে স্টিম ইঞ্জিনের উপরে আমার কালেকশন আছে, তারপরে বাটারফ্লাই এর উপরে আমার কালেকশন আছে, টাইগার্স এর উপরে কালেকশন স্টার্ট করেছি। তো এরকম মানে এই ফিলাটেলিটা বিশাল একটা ব্যাপার। মানে আই মিন যে কোনো, মানে তুমি যে বিষয়টা তোমার পছন্দ সেই বিষয়ে তুমি কালেক্ট করতে পারো। এটা একটা পড়াশোনা, মানে পড়াশোনা। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমার ছেলের যত শর্ট প্যারাগ্রাফ, প্রত্যেকটা আমি এই ফিলাটেলির মাধ্যমে ওকে শিখেছি। মানে প্রত্যেকটা স্ট্যাম্পের পিছনে তার গল্পটা বের হয়, মানে এটা পাবলিশড হয় পোস্টাল ডিপার্টমেন্ট থেকে। তো সেইখান থেকে তুমি ওই বিষয়টা জানতে পারবে। ওই বিষয় তুমি ও ক্লাস 9-10 পর্যন্ত যত প্যারাগ্রাফ করেছে, এভরিথিং, কোনো বিষয় নেই যে সেই বিষয় স্ট্যাম্প নেই। ফলে সেই বিষয়ে তার লিটারেচার পাওয়া যাচ্ছে, ওইখান থেকেই পড়া। একটু আলাদাও হচ্ছে সঙ্গে। তো একটা মানে বিশাল একটা নেশার ব্যাপার এই ফিলাটেলি। তুমি কবে থেকে শুরু করলে? আমি ক্লাস 4-5 থেকে এই ফিলাটেলি শুরু করি। অ্যাকচুয়ালি মডার্ন ফিলাটেলিটা অনেক পরে আমি জানতে পাই, যেহেতু আমি এমন একটা জায়গায় থাকি সেখানে পোস্ট অফিসের স্ট্যাম্পটাই পাওয়া যায় না। তো আমি অনেক পরে মানে অনেক গ্রাজুয়েশন পরে, আমার বিয়ের পরে আমি জানতে পারি যে ঘটনাটা এইরকম। তখন থেকে স্টার্ট করি আর তারপরে এখন চলছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখেছি কিভাবে করতে হয়, কিভাবে না করতে হয়। এর রক্ষণাবেক্ষণের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড এটা একটু কস্টলি, যেহেতু আমাদের সবসময় হিউমিডিটিটা একটু বেশি থাকে। মানে হিউমিড কন্ডিশন হলে পেপার স্ট্যাম্প গুলো নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। তার জন্য এই যে পেপার গুলো আসে, যে কাভার গুলো আছে, সেগুলো তাইয়ান ফাইয়ান থেকে আসে, দাম আছে। তবে আমার কাছে যে কালেকশন গুলো আছে, বা যেই দিনই কালেক্ট করুক না কেন, সেটা 5 বছর 10 বছর পরে তার প্রচুর গুণ বেশি দামে বিক্রি করা যায়, যদিও আমরা কোনোদিনও বিক্রি করতে পারবো না। ফলে এর একটা কিন্তু ইকোনমিক দিকও আছে। তো আমার যদি ডাবল বা ট্রিপল থাকে কোনো কিছু, সেটা আমি তার মধ্যে একটা রেখে আরেকটা, বা এক্সচেঞ্জও করে আমরা প্রচুর জিনিস কালেক্ট করি বিদেশে বাইরে।
এরকম তারা কোনো কিছু চাইলো, আমি তার বদলে তার দেশ থেকে কিছু চাইলাম, এরকম এক্সচেঞ্জ করে হয়। ফলে এক সময় এরকম দাঁড়ায় যে সেইখানে বেশি পয়সা কড়ির আর জায়গা থাকে না, কারণ আমার কাছে যথেষ্ট জমে গেছে, আমি এক্সচেঞ্জ করে প্রচুর জিনিস আনতে পারি। এবং সেটা খুব মজার জিনিস যে একটা চিঠি আসছে, চিঠি আসে, পোস্টম্যান বাড়িতে আসে, এইটার একটা মজা মারাত্মক। জানি না এখনকার দিনে ছেলেমেয়েরা সেটা বোঝে কিনা। আমার কাছে পোস্ট কার্ড পর্যন্ত আসে, মানে অনেকে বলে অর্ডিনারি চিঠি আসে না। আমার মানে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো পার্ট থেকে অর্ডিনারি চিঠি আমার বাড়িতে আসে, সেটা 1 মাস পরে হতে পারে। ইভেন লকডাউনের সময় 1.5 বছর পরেও আমার চিঠি এসছে। মানে লকডাউন যেদিন স্টার্ট হয় সেদিন 3টে দেশে আমার চিঠি পোস্ট করা হয়, দিয়ে আটকে যায়। তারপরে 1.5 বছর পরে সেই চিঠি কিন্তু আমার বাড়িতে আসে, এবং অর্ডিনারি চিঠি, কোনো মানে রেজিস্টার্ড চিঠি নয়। ফলে আমি এই ব্যাপারে লাকি, পোস্টাল ডিপার্টমেন্টের প্রতি আমার খুব আস্থা, এবং তারাও আমাকে খুব বেশি ভালোবাসে। এটা আমার নেশা, এবং এটা খুব আনন্দদায়ক নেশা, যেটা অ্যাটলিস্ট মোবাইল থেকে দূরে রাখা একটা জায়গা। মানে আমি যেখানে বসে যাই তখন আর আমার কোনো মাথায় কিছু থাকে না, আমি এর মধ্যেই ডুবে যাওয়ার মতন ব্যাপার। পড়াশোনার তো খুবই দরকার। একদম। তোমার টেবিলে যেগুলো আছে সেগুলো এগুলো বেশিরভাগটাই আমার জন্মের আগে, আমার জন্ম 1975। আচ্ছা, তো এই এগুলো সবটাই বেশিরভাগটাই আমার জন্মের আগেকার। তুমি তো তুলেও দেখাতে হ্যাঁ, পারো। যেমন এই মানে ওয়ার্ল্ডের ফার্স্ট অর্কিড, মানে অন স্ট্যাম্প। আচ্ছা, সেকেন্ডটাও তাই। এই দুটোই কিন্তু অর্কিড অ্যাজ এ তোমার ইয়ে তোমার ফুল নয়, এটা হচ্ছে তোমার ভ্যানিলা, সরি, ভ্যানিলা চাষের উপরে এই দুটো স্ট্যাম্প। যদিও ভ্যানিলাটা ওয়ান টাইপ অফ অর্কিড, সেই জন্য আমি এখানে দিয়েছি, কিন্তু এই ভ্যানিলা স্ট্যাম্পটা কিন্তু এই অর্কিডের স্ট্যাম্পটা কিন্তু ফুলের জন্য নয়। আচ্ছা, পরবর্তীকালে যেগুলো তৈরি, মানে যেগুলো ইস্যু হয়েছে, প্রত্যেকটাই ফুলের উপরে। আচ্ছা। তো প্রথমে, কারণ সেই সময় ভ্যানিলার চাষটা বেশি বেড়েছিল, সেই জন্য ভ্যানিলার উপরে এই দুটো প্রথম, ফার্স্ট ওয়ার্ল্ডের, সেকেন্ড ওয়ার্ল্ডের অর্কিডের স্ট্যাম্প। এগুলো প্রত্যেকটা নিজের নিজের দেশের প্রথম স্ট্যাম্প অন অর্কিড। আচ্ছা, শ্রীলঙ্কার যেমন প্রথম স্ট্যাম্প অন অর্কিড, এই করে এরকম। এটা একটা 80টা শীটের একটা পার্ট। আচ্ছা। আমার টোটাল অর্কিডের উপর যে কালেকশন, সেটা 80টা শীটের উপরে, তার মধ্যে এই 8টার একটা পার্ট। এগুলো আচ্ছা, প্রত্যেকটাই আছে। আমি সেই পার্টটুকু দেখেছি যেগুলো হচ্ছে এক একটা দেশের প্রথম স্ট্যাম্প অন অর্কিড। আচ্ছা। এইগুলোর তুমি যে বলছিলে যে প্রত্যেকটার পিছনে একটা গল্প রয়েছে এবং যে গল্পটা পাবলিশ করা হয়, হ্যাঁ। সেটা কি সব দেশেই না আমার প্রত্যেকটা দেশ, ভারতবর্ষে? প্রত্যেকটা দেশে। আচ্ছা, তো তোমার প্রত্যেকটা দেশে। টেবিলে এরকম একটা ইন্টারেস্টিং গল্প আমরা শুনি। যেমন এইটা যদি অর্কিডটা হয়, তাহলে এগুলো হচ্ছে ওই দেশের যে মানে ন্যাচারাল ভেজিটেশন, মানে হ্যাবিটেটে যে সমস্ত অর্কিডস গুলো হয়, সেগুলোর ছবি দেওয়া আছে, এবং সে তার ডেসক্রিপশন, সে গাছে হয় না জলের কাছাকাছি হয় না মাটিতে হয়, তার টোটাল ডেসক্রিপশন ওখানে দেওয়া থাকে। তোমার কি মনে হয় যে ফিলাটেলিতে মানুষের ইন্টারেস্ট বাড়ছে, আগামী প্রজন্মের ইন্টারেস্ট বাড়ছে, নাকি তারা নিউ জেনারেশন উন্মুখ? খুব একটা আসছে না। আচ্ছা, সব পুরনোরাই বেশিরভাগই, বা এক একটা না, এতে শুধু যে মানে জেনারেশনের দোষ আছে তা না, তাদেরকে ওইদিকে ইন্টারেস্ট করা বা দেখানোর ব্যাপারটা খুব কম। পোস্টাল ডিপার্টমেন্ট এই জন্য প্রচুর টাকা খরচা করে, কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হয় না। হ্যাঁ, মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে প্রচুর টাকা দেওয়া হয় যে বিভিন্ন স্কুলে ফিলাটেলি ক্লাব তৈরি করা। সেই ক্লাব তৈরি করে সেখানে ওরা পয়সা টয়সা খরচ করে ক্লাব ফাব তৈরি করে দিল, তারপর সেটাকে নার্চার করার কোনো ব্যবস্থা তারা করে না। স্থানীয় ফিলাটেলিস্টদের এনগেজ করা বা কিছু, তারা জাস্ট ডিউটি পালন করে। তো এরকম হলে মুশকিল, কারণ ফিলাটেলিটা অনেকে জানেই না। এই যেমন সায়েন্স সিটিতে ফিলাটেলি হলো, সায়েন্স সিটিতে ফিলাটেলি হলো, তো লোকাল পাবলিক, আমার তো মনে হয় না ওইটা বদলে যদি অন্য কোথাও হতো তাহলে বোধহয় বেশি লোকজন ছেলে পেলে যেতে পারতো। তো ফিলাটেলিকে প্রমোট করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা স্কিম আছে, প্রতি বছরেই স্টুডেন্টদের নিয়ে একটা কম্পিটিশন হয়, যেখানে স্ট্যাম্প দেওয়ার দরকার নেই, স্ট্যাম্পের ছবি দিয়ে তার সম্বন্ধে একটা লিটারেচার তৈরি করা, এবং সেখানে প্রচুর ছেলে মেয়ে মানে একটা কোয়ালিফাই করলে 5,000 টাকা দেওয়া হয় প্রত্যেককে তাদের অ্যাকাউন্টে। এবং কিন্তু সেই অ্যাকাউন্টের টাকাটা তারা কিন্তু ফিলাটেলিতে খরচা করে না, কারণ তাদের ফিলাটেলিটা ব্যাপার না, প্রাইসটা ব্যাপার। তো সেই মতন তাদেরকে মেন্টালিটি তৈরি করানোই হয় না যে ফিলাটেলি একটা খুব সুন্দর হবি, যার মাধ্যমে পড়াশোনাটা হয়ে যাবে। মানে বললাম যে প্রতিটা স্ট্যাম্পে, মানে একটা টাইগার যদি নিয়ে আমি যদি রচনা পড়ি ইংলিশ বা বাংলা, তো সেই টাইগারের রচনাটা আমি ওই টাইগারের স্ট্যাম্পের ব্রোশিয়ার থেকে পেয়ে যাচ্ছি, যেটা প্রতিটা দেশের প্রতিটা স্ট্যাম্প ইস্যুর সঙ্গে তার পেছনে ডিটেইলড থাকে।
ফলে ওইখান থেকে পড়ার সঙ্গে সঙ্গে ওইটা আর বইয়ের পড়া পড়ছি না, ফলে ওই বইয়ের পড়ার যে ভীতিটা সেটা থাকছে না, এমনি এমনি হয়ে যাচ্ছে। আমি দেখছি আমার ছেলের ক্ষেত্রে সেটা খুব ইজিলি হয়ে গেছে, ওকে পড়তেই বলিনি যে না তোকে মানে প্যাসেজ পড়তে হবে না, মুখস্থ করতে হবে না, এইটা পড়তে দেখতে আজকে নতুন বেরিয়েছে, ওটা পড়লো। তারপরে পরের দিন দেখলো যে এই এই সম্বন্ধে এসছে, আমার তো অলরেডি পড়া আছে, এখন তাই নাকি, হ্যাঁ লিখে ফেল। কেউ যদি ফিলাটেলি নিয়ে এখন কাজ করতে শুরু করে, এটার কি কোনো বয়স রয়েছে? না না না, যে কোনো সময় যে কোনো দিন কেউ ফিলাটেলি স্টার্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের দর্শকদেরকে একটু বলো যে যদি কেউ এই হবিটাকে নিয়ে এগিয়ে যেতে চায় বা তোমার কাজ দেখে কারোর উৎসাহ পায়, তাহলে তারা কিভাবে শুরু করতে পারে? গত বছর ডিস্ট্রিক্ট স্টেট লেভেল কম্পিটিশন হলো ইয়েতে, সায়েন্স সিটিতে। ওইখানে 7 মাস আগে একজন ভদ্রলোক আমার থেকে 1-2 বছর ছোট, মানে অ্যাবাভ 40, সে স্টার্ট করেছিল 7 মাস আগে, সে ওইখানে সিলভার পেলো। তো যে কোনো কিছু নিয়েই স্টার্ট করা যায়, এরকম না যে পুরোনো জিনিসই আমি পেতে পারি। যে কোনো জায়গা, আমি কলকাতার পাখি নিয়ে স্টার্ট করবো না, বলছি যে আমার পুরোনো দরকার নেই অত কালেক্ট করে, আমার আজকের থেকে কি আছে নতুন কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে সেটুকু করতে পারি, আমি হিমালয়ের উপরে করতে পারি, তো যে কোনো কিছু করতে পারি, কোনো অসুবিধা নেই। আজ কলকাতার লোকজনদের তো খুবই সুবিধা, জিপিও সামনে আছে, আর জিপিও তে প্রতি শনিবার ওই ডিলার্সরা আসে, ওখানে আড্ডা জমে, তো ফলে এইখানে খুবই অ্যাভেলেবেল কোনো কিছু। আমাদের যে কোনো কিছু কলকাতা থেকে নিতে গেলে পোস্টাল খরচাটা দিতে হয়, প্লাস আগে আমরা আসতাম মানে বাসে করে সারা রাত জার্নি করে এসে লাইন দিয়ে স্ট্যাম্প কিনতাম, তো সেই জিনিসটা এখন তো প্রয়োজনই নেই। আর তারপরে যে পড়াশোনাগুলো ইজিলি অনলাইনে অ্যাভেলেবল, আমি সেই সম্বন্ধে পাচ্ছি। তো এত মানে রিসোর্স মারাত্মক ভালো কলকাতায়। আমাদের ইন্ডিয়ার যত বড় বড় ফিলাটেলিস্ট বেশিরভাগই কলকাতার লোক, তো ফলে কলকাতায় ফিলাটেলি বা এই হবিটা স্টার্ট করা যে কোনো সময় খুবই সহজ, প্রচুর সাহায্য পাওয়া যেতে পারবে। আমি তো আছি, যদি কেউ মনে করে যে আমার কাছ থেকে কিছু দরকার জানতে, আমার যতটুকু দরকার মানে যতটুকু জানা আমি পুরোটাই তাদেরকে হেল্প করতে পারি। খুবই ইজি অ্যান্ড খুব ভালো একটা হবি, প্রচন্ড ভালো একটা হবি, মানে দিলখুশ যাকে বলে, এরকম টাইপের কিছু একটা হবি। ঢুকে গেলে বোঝা যাবে যে কত সুন্দর একটা জিনিস, মানে অন্য কিছু তখন ভালো লাগবে না এর মধ্যে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এই ফিলাটেলি এটার যে ঐতিহাসিক গুরুত্ব, এটা তো শুধুই হবি নয়, তুমি বলছিলে যে তার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবং স্ট্যাম্পটাকে আমরা একটা প্রামাণ্য নথি হিসেবেও ধরি। একদম। তো এই সময়কালে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে কোন জিনিসটা, কোন বিষয় নিয়ে আসলে স্ট্যাম্প কাজ করা উচিত ছিল, বা হয়তো আরেকটু বেশি স্ট্যাম্পের কালেকশন বা খবরাখবর গল্পটা জানা থাকলে ফিলাটেলিস্টদের সুবিধে হতো? আমি ছোট্ট কথা বলি কিভাবে স্টার্ট হয়েছিল সেটা নিয়ে, একটা খুব সুন্দর গল্প। মানে আগেকার দিনে কি হতো, অফিসিয়াল মানে ইউকে তে অফিসিয়ালি এই পোস্টাল ডিপার্টমেন্ট স্টার্ট হলো, তারপরে যখন জেনারেল পাবলিকের জন্য করা হলো তখন বেশিরভাগই পোস্ট পেড হতো, মানে যে পেতো সে পয়সা দিয়ে তুলতো। আচ্ছা। এবং সেই চার্জ যথেষ্ট বেশি ছিল, কিন্তু দেখা গেল যে এত চার্জ থাকা সত্ত্বেও কিন্তু লসে রান করছে পোস্টাল ডিপার্টমেন্ট। আচ্ছা। তখন এক সমীক্ষা দেখা গেল যে বেশিরভাগ লোকজন চিঠিটা অ্যাকসেপ্ট করে না, ফিরিয়ে দেয়। তো এরকম একজন বয়স্ক ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করা হলো, আপনি চিঠিটা ফিরিয়ে দিলেন কেন? বলে, আমার ছেলে চিঠি লেখে, ওটা পেলে আমি বুঝি সে ভালো আছে, এইটুকুই, ভিতরে কিছু লেখা থাকে না, আমার জানা হয়ে গেল, সো আমি কেন পয়সা দিয়ে কিনবো। তারপর থেকে স্ট্যাম্পটা চালু হলো, পেনি ব্ল্যাক মানে 1 পেনির একটা ভিক্টোরিয়ার ইয়ে দিয়ে স্টার্ট হলো, ওর দাম এখন লাখ লাখ টাকা, আমার কাছে নেই, আমি দেখেছি। তো এই দিয়ে শুরু হলো। আর তারপরে কালেকশন কি হলো, এক ভদ্রমহিলা হঠাৎ সেই সময়কার নিউজ পেপারে অ্যাডভার্টাইজ দিলেন যে আমাকে সব ইউজড যে স্ট্যাম্প গুলো আমাকে পাঠান, আমি আমার রুমটাকে সাজাবো। ও পুরো ওর মানে বেডরুমে সারা ওয়ালটা এই স্ট্যাম্প দিয়ে সাজিয়েছিল। সেইখান থেকে কনসেপ্টটা স্টার্ট হলো যে এটা একটা কালেক্ট করা যেতে পারে, একটা কালেকশন স্টার্ট হয়ে গেল। হ্যাঁ, আমি ইন্ডিয়ার কথা বলবো। ইন্ডিয়া ন্যাচারাল মানে বিউটি বা সম্পদ এত বেশি, কিন্তু তার উপরে সেরকম কোনো ইস্যুস মানে স্ট্যাম্পের ইস্যু নেই যেটা হওয়া দরকার, যার মাধ্যমে আমরা যে ওয়াইল্ড লাইফের যে অ্যাওয়ারনেস বা আরো কিছু বা পলিউশনের উপরে বা যা পৃথিবীর এখন যা অবস্থা সেই সবের উপরে অ্যাওয়ারনেস অনেক বেশি বাড়তে পারে যদি এই ব্যাপারে এই বিষয়গুলোর উপর স্ট্যাম্প মানে ইস্যু করা হয়, যেগুলো অন্যান্য দেশ প্রচুর পরিমাণে করে। আমাদের ন্যাশনাল যে এমব্লেম গুলো আছে তাদের উপরেও বা অ্যানিমালস বা অমুক তাদের উপরেও খুব একটা বেশি ইস্যু নেই।
তো এগুলোর উপরে বেশি কালেকশন করা উচিত। মানে পার্সোনালিটির এত বেশি আমাদের এখানে ইস্যু হয়, মানে কোনো না কোনো লোকের উপরে, তার বা ধর্মগুরুর উপরে, তার থেকে যদি আমি নেচারকে দেখি, কারণ নেচারই সবচেয়ে বড় ধর্ম আমার মনে হয়, তো তাকে দেখে আমরা সবচেয়ে বেশি শিখবো, এবং তাদেরকে রক্ষা না করলে আমরা রক্ষা হব না, আমরা বাঁচবো না। ফলে তার উপরে যত বেশি ইস্যু হবে, বাচ্চারা দেখতেও তারা পছন্দ করবে, বা সিংহ বা অন্যান্য অর্কিডসের, মানে আমাদের পৃথিবীতে অনেক কম দেশ আছে যে আমাদের ইন্ডিয়ার মতন এত অর্কিডসের ভ্যারাইটি আছে, কিন্তু আমাদের মাত্র 2টো ইস্যু আছে অর্কিডসের উপরে ইন্ডিয়া, তো প্রচুর ভ্যারাইটি আছে। তারপরে এই যে এত আমাদের যে ফরেস্ট আছে, প্রত্যেকটা ফরেস্টের বিভিন্ন রকম যে বিভিন্ন টাইপের যে ন্যাচারাল ভেজিটেশন, সেগুলোর উপরে হওয়া উচিত। মানে নেচারকে নিয়ে অনেক বেশি ভাবা দরকার, কারণ এই স্ট্যাম্পের মাধ্যমে অনেক বেশি অ্যাওয়ারনেস স্প্রেড হয়, তো সেটা আমার মনে হয় সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হওয়া দরকার। আমরা ফিলাটেলিস্টরা অনেকবার জানিয়েছি, আবার সেইখানে একই কথা বলবো যে ইন্ডিয়ান বেশিরভাগ অফিসাররা যে কোনো ডিপার্টমেন্টে তারা ডিউটি করে, তারা কাজটা ঠিক মতন করে না। যদি করতেন তাহলে হয়তো আরো ভালো কিছু, যেমন এখানে সবই অর্কিডস দেখুন, সবই বিভিন্ন বিদেশের প্রচুর পরিমাণে, সিঙ্গাপুর মানে প্রতি বছর অর্কিডস এর উপরে ইয়ে করে, এবং ওরা প্রচন্ড ভাবে সংরক্ষণ করে। আমাদের ছোট্ট দেশ সিকিম থেকে কেউ কোনো অর্কিডস তুলে আনতে পারে না। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তাকেও যদি বলি ভাই অর্কিডসটা দে, বলে আমাকে নিয়ে যা, আমি অর্কিডস দিতে পারবো না। তো এই কনসেপ্ট থাকা দরকার বেশিরভাগ লোকজন। আমি আরেকটা কথা বলতে চাই অর্কিডস এর উপরে, যেহেতু আমি অর্কিড শুধু স্ট্যাম্প করি না, আমার একটা ভালোবাসা, যে যারাও পাহাড়ে ঘুরতে যায়, যে কোনো জায়গা থেকে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে পাহাড়গুলো ঘুরতে যায়, যে কোনো গাছ থেকে তুলে নিয়ে চলে আসার পরে ফেসবুকে দেয় এইটা আমি পেয়েছি, কি করব। বেশিরভাগ তারা এনে মারে, যেই কাজটা ওই আমাদের ইউকে করেছিল, সারা পৃথিবী থেকে কলোনি, ওর যা কলোনি ছিল সেই সমস্ত জায়গা থেকে প্রচুর ভ্যারাইটি অর্কিড নিয়ে গেছে, কিন্তু ওদের এনভায়রনমেন্টাল কন্ডিশনে সেটা শুট করেনি, প্রচুর অর্কিড এইভাবে নষ্ট, মানে ফার্স্ট অর্কিড ধ্বংস শুরু হয় সেই সময়, তো তারা প্রচুর অর্কিড নষ্ট করেছে। তেমনি আমরা প্রচুর বাঙালি টুরিস্টরা প্রচুর অর্কিড বাইরে থেকে, পাহাড় থেকে নিয়ে এসে এখানে মেরে ফেলি, কারণ আমরা না জেনে তুলে নিয়ে আসি যে কোনটা এখানে হতে পারে। তো এইটা বন্ধ করা খুব দরকার, তার জন্য অ্যাওয়ারনেস খুব দরকার। যেমন সিকিম পেরেছে, আমরা কেন পারি না আমি জানি না। তো আশা রাখছি নিশ্চয়ই কেউ এই ব্যাপারটা নিয়ে, গভর্নমেন্ট বা সবাই সচেতন হবেন, আর এইটুকুই বলা। আমরাও আশা রাখি, এবং ফিলাটেলি নিয়ে আরো বিস্তর কাজ কারবার দেখতে গেলে আপনাদের নীলুদার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমাদের খামখেয়ালে, আমাদের এই খামখেয়াল 2026 রুফটপ এক্সিবিশনে আমরা কিন্তু নীলুদাকে পেয়েছিলাম 2 দিন ধরে, 28 এবং 1। আমরা চেষ্টা করলাম তারই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার। আপনারা শুধু এটুকুই খামখেয়ালের পক্ষ থেকে বলার, যে হবি মানে সেটাকে একেবারে দূরে সরিয়ে রাখবেন এবং কাজকর্মের পরে সব কিছু হওয়ার পরেও বাদ দিয়ে দেবেন হবিটাকে, এমনটা নয়। সেইটাকে বাঁচিয়ে রাখুন, নিজের জন্য বাঁচিয়ে রাখুন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এবং ইতিহাসকে যারা আঁকড়ে ধরে বাঁচে তাদেরকে কিন্তু কুর্নিশ জানাতে কখনো ভোলে না খামখেয়াল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন গল্প নিয়ে। নমস্কার।